মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি যমুনা টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে সব ম্যান্ডেট আমাদের রয়েছে, এই সরকারের হাতে সব ধরনের ম্যান্ডেট রয়েছে, সব কিছু করার ম্যান্ডেট রয়েছে, এই সরকার যা ইচ্ছা তাই করতে পারে। তার কথা যদি ধর্তব্যের মধ্যে আনা হয় তাহলে কি ম্যান্ডেটগুলো এরকম যে আপনি করিডোরের সিদ্ধান্ত নেবেন কিন্তু জাতীয় নিরাপত্তার ইস্যুতে সেনাবাহিনীকে অন্ধকারে রাখবেন, সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা করবেন না, বন্দর দেওয়ার সিদ্ধান্ত নেবেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করবেন না, সংস্কারের এত এত কর্মযজ্ঞ চলবে, সেনাপ্রধান কিছুই জানবেন না বলে সেনাপ্রধান অভিযোগ করবেন, সেনাবাহিনী থেকে অভিযোগ আনা হবে যে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হচ্ছে, এমন অভিযোগও করা হবে যে এই সার্বিক দেশে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে, বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে, এরকম অভিযোগ করা হবে। এরকম অবস্থায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যখন বলেন যে সব ধরনের ম্যান্ডেট এই সরকারের রয়েছে, সেটা কি আদতেও ঠিক? সংবিধান কি বলছে? সংবিধান কি এই সরকারকে সব ধরনের ম্যান্ডেট দিয়েছে? সংবিধান কি কি কাজ করার ম্যান্ডেট দিয়েছে? আর এই সংবিধান কাটাছেঁড়া যে বারবার হয়েছে, এই কাটাছেঁড়ার মাধ্যমেই বা কে বা কারা লাভবান হয়েছে এদেশে? সংবিধানের আলোকে যে 106 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে, যে 106 অনুচ্ছেদের আলোকে সরকারের সব ম্যান্ডেট আছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বারবার বলেছেন, রিপিটেডলি বিভিন্ন চ্যানেলে তিনি সেই কথা বলেছেন। সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম এই সরকারের সব ম্যান্ডেট আছে কিনা। গতকালকেই আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমরা বলেছিলাম যে দৈনিক মানবজমিনে একটি খবর ছাপা হয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন যদি পরিস্থিতি শান্ত না হয়, এরকম ঘোষণা দিয়েছেন। মানবজমিন ইনভেস্টিগেশন রিপোর্টে সেই কথাটা বলেছে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ডেকে এই কথা বলেছেন। তার মানে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নেই। পরিস্থিতি যখন খুব একটা স্বাভাবিক নেই, যখন সেনাবাহিনী তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করলো এবং সেনাবাহিনী একেবারে স্পষ্ট অভিযোগ করলো যে সব কিছু থেকে তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ কি বলেছিল? দৈনিক কালের কণ্ঠ সেনাপ্রধানকে উদ্ধৃত করে বলেছিল, ফটোকার্ডটা আপনারা দেখে নিন। তিনি বলেছিলেন, যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। এই কথার মাধ্যমে কি বলা যায় যে সেনাবাহিনী যখন বলছেন যে নির্বাচনের প্রয়োজন, নির্বাচনই একমাত্র সমাধান, রাজনৈতিক সরকার ক্ষমতা নেবে এবং 2026-এর 1 জানুয়ারি আমরা চাই একটা নতুন রাজনৈতিক সরকার ক্ষমতা পাক, দেশে বিশৃঙ্খল পরিবেশ যেটা চলছে সেখান থেকে দেশ মুক্তি পাক, তখন সংস্কার, করিডোর, বন্দর এইসব ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন যে শতভাগ ম্যান্ডেট তার সরকারের রয়েছে, যা ইচ্ছা তাই করতে পারে। তার মানে এই সরকার চাইলে 5 বছর 10 বছর ক্ষমতায় থাকতে পারে, সেই ম্যান্ডেটও রয়েছে। সেই ম্যান্ডেট নাকি জনগণ দিয়েছে এবং তার ভাষ্যমতে এটা একটা অভ্যুত্থানের সরকার। অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু সেই অভ্যুত্থানই বলে দিয়েছে তার এই সরকারের সমস্ত ম্যান্ডেট রয়েছে। আবার তিনি একথাও বলেছেন যে এই সরকারের সবথেকে বড় ম্যান্ডেট হচ্ছে সংস্কার করা। সংস্কার করার মধ্যে সব কিছু পড়ে। সংস্কারের মধ্যে করিডোর পড়ে, বন্দর পড়ে, সেনাবাহিনীকে সংস্কার বিষয়ে অন্ধকারে রাখার ব্যাপার পড়ে, করিডোর ব্যাপারে সেনাবাহিনীকে না জানার ব্যাপার পড়ে, সব কিছু পড়ে। এখন হিসাব মিলালে তো তাই পড়ে যে সংস্কারের মধ্যে সব কিছু পড়ে, কিন্তু যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার বিষয়ে সেনাবাহিনী কিছুই জানে না, সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে, সেই কথাও কিন্তু সেনাপ্রধান বলে দিয়েছেন। এখন যে সংবিধানের আলোকে এই কথা বলা হচ্ছে, সংবিধানের 106 অনুচ্ছেদ, সেই 106 অনুচ্ছেদে কি বলছে? 106 অনুচ্ছেদে বলছে, আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। প্রথম পরিচ্ছেদ, সুপ্রিম কোর্ট।
106 অনুচ্ছেদে বলা হচ্ছে যে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরিত করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। সাধু ভাষায় লেখা। সাধু ভাষাকে যদি আমি চলিত এবং সহজ ভাষা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 106 অনুচ্ছেদ বলছে রাষ্ট্রপতি যদি সাংবিধানিক সংকটে পড়েন, কোনো জায়গায় মনে করেন যে এই ব্যাপারটা এই সমাধানটা সংবিধানে নেই, তাহলে তিনি সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন যে সুপ্রিম কোর্ট তুমি এই ব্যাপারটা তো সংবিধানে নেই, তুমি একটা রেফারেন্স এই ব্যাপারে একটা রেফারেন্স দাও যে এখন কি করা যেতে পারে, কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তো কিসের রেফারেন্স চেয়েছেন রাষ্ট্রপতি? সেই আলোকে 5 আগস্টের পরে যে 8 আগস্টে এই ইউনূস সরকার গঠিত হলো সেই প্রেক্ষাপটে 5 আগস্টের পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স চেয়েছিলেন। কি রেফারেন্স চেয়েছিলেন? যে সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারটা আর নেই, সেহেতু সুপ্রিম কোর্ট তুমি বলে দাও যে এখন কি করা যেতে পারে। সুপ্রিম কোর্ট কি বলেছিল সেই প্রসঙ্গের আগে একটু বলে নিই যে এই যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিধানটা নেই, এই বিধানটা কেন নেই? কারণ আওয়ামী লীগ সরকার এই বিধানটা সরিয়ে ফেলেছে। আওয়ামী লীগ সরকার চেয়েছে যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হোক এবং সেই নির্বাচনই নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশন নির্বাচন করবে, নির্বাচন কমিশনের আন্ডারে যেহেতু নির্বাচন হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার ভুলে গিয়েছিল যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার আগে রাজনৈতিক সরকারের আন্ডারে নির্বাচন কমিশনের দ্বারা নিরপেক্ষ করা সম্ভব নয়, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে যে 3টা নির্বাচন হয়েছিল সেই 3টা নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের মতো কাজ করেছে। শুধু আওয়ামী লীগ সরকারকে কেন দোষ দিব? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য বিএনপির আমলে বিএনপিকেও আমরা 2006 সালে দেখেছি যে একজন বিশেষ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার জন্য তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে দিল। তখন থেকেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক হলো এবং ওই বিতর্কের সুযোগটা আওয়ামী লীগ সরকার নিল। আওয়ামী লীগ সরকার সেই বিতর্কের সুযোগটা নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই সংবিধান থেকে তুলে দিল। আর সংবিধান থেকে যেহেতু তুলে দিল সেহেতু এখন রাষ্ট্রপতিকে রেফারেন্স চাইতে হবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে হবে। সুপ্রিম কোর্ট রেফারেন্সে কি বলল? সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে বলল যে এই কাজটা করা যেতে পারে, যার আলোকে এই ইউনূস সরকার গঠিত হলো। সুপ্রিম কোর্ট কি বলেছিলেন? সুপ্রিম কোর্ট 8 আগস্ট স্পেশাল রেফারেন্স নাম্বার 1/2024 দ্বারা মতামত প্রদর্শন করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন। মহামান্য রাষ্ট্রপতি এই রূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাতে পারিবেন। আবারও বলছি, শুধুমাত্র নির্বাহী কাজ পরিচালনার নিমিত্ত, রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনার নিমিত্ত। নির্বাহী কাজ কি? রাষ্ট্রের নির্বাহী কাজ মানে হচ্ছে রাষ্ট্রের রুটিন ওয়ার্ক। রাষ্ট্রের রুটিন ওয়ার্ক কি? যে কাজগুলো না করলে রাষ্ট্রের গতি থেমে যাবে, রাষ্ট্র থেমে যাবে, রাষ্ট্র ব্যবস্থা থেমে যাবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য মন্ত্রণালয়, এরকম 2-3টা মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। যে মন্ত্রণালয়গুলো ফাংশন যদি করে তাহলে রাষ্ট্র ফাংশন করবে। সেই রাষ্ট্র ফাংশনের মাধ্যমে নির্বাচন কমিশনকে দিয়ে পরবর্তী নির্বাচন করাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কাজ, এবং সেটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। যদিও কোর্ট কোনো মেয়াদ উল্লেখ করেনি, কিন্তু নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য যতটা সময় প্রয়োজন সেই সময়টার জন্যই মূলত সুপ্রিম কোর্ট রেফারেন্সটা দিয়েছেন। সেই ক্ষেত্রে 3 মাসের জায়গায় 6 মাস হতে পারত, কিন্তু তার বেশি হতে পারত না। কিন্তু তারপরে প্রেক্ষাপট কি হলো? যে গণদাবির প্রেক্ষাপটে
যেহেতু গণদাবি তৈরি হলো যে সংস্কার করতে হবে, সেটা না হলে ম্যান্ডেট হিসেবে ধরা গেল যে গণদাবির প্রেক্ষাপটে সংস্কার, এই সরকার কিছু সংস্কার, কিছু মৌলিক সংস্কার করবে, সেখানে সব দলগুলোর অনাপত্তি রয়েছে, সব দলগুলো যেহেতু রাজি হয়েছে সেহেতু কিছু সংস্কার করবে। কিন্তু এই সরকার যদি মনে করে যে বাকি সব কিছু করার ম্যান্ডেট তাদের রয়েছে, যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকার ম্যান্ডেট রয়েছে, করিডোর দেওয়ার ম্যান্ডেট রয়েছে, সার্বভৌমত্বের চিন্তা না করার ম্যান্ডেট রয়েছে, বন্দর বিদেশকে দিয়ে দেওয়ার ম্যান্ডেট রয়েছে, তাহলে সেটা বড় ভুল। শফিকুল আলম ভুল মেসেজ দিয়েছেন এবং ভুল মেসেজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপারটা সেনা সদর থেকে স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনীকে অনেক কিছু থেকে অন্ধকারে রাখা হয়েছে। সরকারের ভেতরের ঘাপটি মেরে থাকা কিছু উপদেষ্টা, কিছু কলকবজা এই কাজগুলো করেছে, হয়তো প্রধান উপদেষ্টার অজান্তেই করেছেন। প্রধান উপদেষ্টার অজান্তেই ব্যাপারগুলো যদি হয়ে থাকে, তাহলে প্রধান উপদেষ্টার দায় থাকে ব্যাপারগুলো তিনি জেনে নিলেন না কেন ব্যাপারগুলো এরকম হলো। গতকালকে যখন মানবজমিন নিউজ করলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নায়কদের ডেকে তিনি সাবধান করে দিয়েছেন যে তোমরা সংযত হও অথবা আমি পদত্যাগ করে চলে যাব, এই পরিস্থিতি তৈরি হতো না যদি না শফিকুল আলমের মতো লোকজনকে সরকারে না ভেড়াতেন এবং তারা অতি কথনে মত্ত না হতেন। অতি কথনে মত্ত হলে কি হয় যে অতি কথনে ভুল কথা বলতে হয়, মিথ্যা কথা বলতে হয়। যারা বেশি কথা বলে তারা প্রচুর ভুল কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে, তাতে সেটা যদি রাষ্ট্রকেন্দ্রিক হয় তাহলে রাষ্ট্রের বিপদ আসে, রাষ্ট্রের বিপদ বাড়ে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে বলেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, যেটা জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না। কে সুবিধা পেল, আওয়ামী লীগ সুবিধা পেল না বিএনপি সুবিধা পেল না কে সুবিধা পেল, সেই সিদ্ধান্ত নেবে জনগণ। ভোটের মাধ্যমে জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণের ব্যাপার। জনগণের ভোটের অধিকার বারবার বিভিন্ন রাজনৈতিক সরকার বিভিন্নভাবে, কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন করে, কখনো বিচারপতির বয়স বাড়িয়ে, কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়ে রাজনৈতিক সরকারগুলো নানাভাবে তালবাহানা করেছে। কিন্তু কোনো সরকারই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কিংবা 100% ফ্রিডম দেওয়ার যে ব্যাপার সেটা করেনি। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা দেখেছি নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করল এবং সরকারের নির্দেশনায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল, স্থগিত করে দিল। এটা তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কাজ স্বাধীনভাবে কাজ করা, কারণ কোনো দলের আপনি নিবন্ধন বাতিল করতে চাইলে কিংবা স্থগিত করতে চাইলে তার যে ক্রাইটেরিয়া, নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে সেই দল, তখন আপনি পারেন, কিন্তু এমনি সরকারের নির্দেশনায় তো আপনি এটা পারেন না। সুতরাং এখনকার নির্বাচন কমিশনও যে সরকারের আজ্ঞাবহ, এই সরকার এসেও যে স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করতে পারেনি এবং আগামী নির্বাচনও যে নিরপেক্ষ হবে তার গ্যারেন্টি যে তৈরি হয়নি, সেটাও কিন্তু এখন দৃশ্যমান। সব মিলিয়ে আমরা সত্যিকারের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে পেরেছি কিনা এক ধাপও, সেই প্রশ্ন কিন্তু এখন উত্থাপিত হচ্ছে নানাভাবে। দর্শক, আপনার কি মনে হয়, রাষ্ট্র কি ঠিকভাবে চলছে? সরকার কি ঠিকভাবে ফাংশন করছে? সরকারের কলকবজাগুলোর মধ্যেই কি এক ধরনের ভূত লুকায়িত নেই? আপনার মন্তব্যগুলো জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।